খুবই বেসিক কথাবার্তা মাইটোসিসের। এর মধ্যে যেটা মনে রাখতে হবে, পেজ নাম্বার 30 তে দেখেন একটা ডোন্ট ফরগেট বক্স আছে, এটাকে ডাবল স্টার দেন। এটা মিওসিসের বক্স, যদিও এখানে চলে আসছে, এটা মিওসিসের সময় কাজে লাগবে আমাদের। মাইটোসিসের যে প্রোফেজ দশা বা প্রোফেজ, এই প্রোফেজে মূলত হচ্ছে ক্রোমাটিন গুলো কনডেন্সড হয়ে ইলেকট্রন মাইক্রোস্কোপে ভিজিবল হয় এবং ওরা আস্তে আস্তে ওদের সেলের মিড পয়েন্টে ইকুয়েটোরিয়াল বা বিষুব অঞ্চল বরাবর হচ্ছে ওরা অবস্থান নেওয়া শুরু করে। মেটাফেজে এসে ওরা পুরাপুরি ওদের ইকুয়েটোরিয়াল ফেজে বা বিষুব অঞ্চলে চলে আসে, মাঝ বরাবর চলে আসে সেলের। অ্যানাফেজে এরা প্রত্যেকে হচ্ছে মাঝখান দিয়ে ডিভাইড হয়ে আস্তে আস্তে ভাগ হওয়া শুরু করে। টেলোফেজে এরা ভাগ হয়ে হচ্ছে ওদের দিকে চলে যায়। এভাবে যখন হচ্ছে সেলের একটা সাইডে চলে গেছে, চারিদিকে আবার নিউক্লিয়ার প্রোটিনগুলো চলে আসে ওদের, এবং হচ্ছে মেমব্রেনটা এনক্লোজ হয়ে যায়, দুইটা সেলে ভাগ হয়ে যায়। বেসিক কথাবার্তা মাইটোসিসের ক্ষেত্রে। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মিওসিস। মিওসিসকে বলা হয় হচ্ছে এটা দুইটা ফেজে হয়, মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1 হচ্ছে যেটা আমাদের রিডাকশনাল ফেজ, আর মিওসিস 2 হচ্ছে আমাদের ইকুয়েশনাল ফেজ। ওকে, এর মধ্যে মিওসিস 1 কেও আমরা ভাগ করতে পারি প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। 2 কেও সেম, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। কিন্তু মিওসিস 1 এর প্রোফেজ 1 এ যেহেতু বেশ কিছু ঘটনা একবারে ঘটে, আলোচনার সুবিধার্থে এটাকে 5টা সাব ভাগে ভাগ করা হয়। এর মধ্যে আছে হচ্ছে ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। কোন ধাপে ইম্পর্টেন্ট কি হয় সেটা আমাদেরকে জানতে হবে। যেরকম ল্যাপ্টোটিনে হয় শর্টেনিং অ্যান্ড থিকেনিং, জাইগোটিনে হয় পেয়ারিং, সিনেপসিস অর কনজুগেশন। এই কথাগুলো আপনাদের এখানে ভিতরে আছে, দাগ দেন অথবা লিখে রাখেন। ল্যাপ্টোটিনে হয় শর্টেনিং অ্যান্ড থিকেনিং, জাইগোটিনে হয় পেয়ারিং, সিনেপসিস অর কনজুগেশন, প্যাকাইটিনে টেট্রাড ফরমেশন, কায়াজমাটা ফরমেশন অথবা ক্রসিং ওভার, ডিপ্লোটিনে হয় সেপারেশন, আর ডায়াকাইনেসিস হচ্ছে ফ্রিইং দ্য ক্রোমোজোম ইন দ্য সাইটোপ্লাজম। পেজ নাম্বার 30 যে বক্সটা দাগ দিতে বলছিলাম, এখানে কথাগুলো আছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্যাকাইটিনটা। প্যাকাইটিনে টেট্রাড ফরমেশন হচ্ছে, কায়াজমাটা ফরমেশন হচ্ছে এবং ক্রসিং ওভার হচ্ছে। এটা অনেকবার পরীক্ষায় আসছে, কোন ফেজে হয় বা কোন সাব ফেজে হয়, সো এটা মাথায় রাখবেন। 31 দেখেন পেজ নাম্বার, একটা মাস্ট টু নো একটা বক্স আছে, সেখানে ফার্স্ট মিউটিক ডিভিশন রিডিউস ক্রোমোজোম নাম্বার, সেকেন্ড মিউটিক ডিভিশন রিডিউস ডিএনএ অ্যামাউন্ট। এই কথাটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি। সো প্রোফেজ 1 গেল, এরপর বাকি জিনিসপত্র যা আছে বেশিরভাগই হচ্ছে আমাদের ওই মাইটোসিসের মতোই, যে হচ্ছে দুই ভাগে ভাগ হবে, আবার এক পাশে চলে যাবে। মিওসিস 1 আর মিওসিস 2 এর মধ্যে যে বেসিক পার্থক্যটা, এটা হচ্ছে নর্মাল মাইটোসিসে একটা সেল ডিভিশনের পরে আরেকটা সেল ডিভিশন শুরু হওয়ার আগে মাঝে একটা ইন্টারফেস থাকে, যেখানে নতুন করে আবার ডিএনএ গুলো ডুপ্লিকেশন হয়, যার ফলে অ্যামাউন্ট সেম থাকতেছে। মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যে কোনো ইন্টারফেস থাকে না, যার ফলে আগের যে পরিমাণ ডিএনএ নিয়ে এসে যাত্রা করেছিল সে মিওসিস 2 তে গিয়ে জাস্ট দুই ভাগে ভাগ হয়ে যায়। এর ফলেই ডিএনএ অ্যামাউন্ট গুলো কমে যায়। সহজ হিসাব যদি বলি, ডিএনএ নাম্বার আর মানে ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট দুইটা ভিন্ন কথা। ক্রোমোজোম নাম্বার বলতে বোঝাচ্ছে আমাদের 46টা ক্রোমোজোম আছে, আর ডিএনএ অ্যামাউন্ট বলতে বোঝায় মূলত হচ্ছে আমাদের কত এন, 2n বা n এই ধরনের, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড সেটা বোঝায়। মিওসিস 1 এর পরে একটা সেল যখন সে হচ্ছে মিওসিস 1 এর পরে একটা সেল যখন সে হচ্ছে, আমরা আমাদের নর্মাল সেল জানি 46 2n থাকে। মিওসিস 1 এর পরে প্রতিটা যে ডটার সেল হয়
তারা হয় 23-2n। অর্থাৎ ডিএনএ গুলো মাঝ বরাবর কোনো ভাগ হয় না, জাস্ট ওরা সংখ্যা যা ছিল 2 দলে ভাগ হয়ে চলে গেছে। এজন্য বলা হয়েছে মিওসিস 1 রিডিউস ক্রোমোজোম নাম্বার। 46 ছিল 23টা হয়ে গেছে। মিওসিস 1 এ ক্রোমোজোম নাম্বার রিডিউস হয়, এটা হচ্ছে মিওসিস 1। মিওসিস 2 তে এই 23-2n নিয়ে যাত্রা করে ওরা, একটা সেল, এটা ভাগ হয়ে 23n এবং 23n এরকম হয়। অর্থাৎ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে কনভার্ট হয়। এটাকেই বলা হচ্ছে রিডিউস ইন ডিএনএ অ্যামাউন্ট। 46 থেকে 23 হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিএনএ নাম্বার কমে যাওয়া, ক্রোমোজোম নাম্বার কমে যাওয়া। আর ডিএনএ অ্যামাউন্ট কমে যাওয়া বলতে বোঝাচ্ছে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হচ্ছে এটাকে। এই ছিল আমাদের প্রোফেজ 1 নিয়ে মেইন কথাবার্তা। বাকি জিনিসপত্র খুবই সিম্পল, এগুলো নিয়ে কথাবার্তা বলার কোনো মানে হয় না, কারণ এগুলো থেকে প্রশ্ন খুব কমই আসে। প্রশ্ন মূলত মিওসিসের ওই অংশগুলো থেকেই বেশি আসে, বাকিগুলো হচ্ছে আপনারা পড়লেই বুঝবেন। পেজ নাম্বার 32-তে মাস্ট টু নো একটা বক্স আছে, দেখেন এটাকে সিঙ্গেল স্টার দেন। ডিফারেন্স বিটুইন মাইটোসিস এবং মিওসিস এটা সিঙ্গেল স্টার দেন। তার নিচে ডোন্ট ফরগেট এটাকেও সিঙ্গেল স্টার দেন। পেজ নাম্বার 33 প্রিভিয়াস কোয়েশ্চেন, তার নিচে ক্লাস নোট লেখার একটা জায়গা আছে, এখানে আমরা কিছু কথা লিখব। কি কি লিখবো এটা হচ্ছে আপনারা একটু লিখে রাখেন। ইন ফিমেল ফার্স্ট মিওটিক ডিভিশন ফার্স্ট মিওসিস স্টার্টস। কখন স্টার্ট হয়? স্টার্ট হয় হচ্ছে ইন্ট্রাইউটেরান লাইফে। অর্থাৎ মায়ের পেটে যখন থাকে তখন হচ্ছে ফার্স্ট মিওটিক ডিভিশন স্টার্ট হয়। ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিটস ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট হয় জাস্ট বিফোর ওভুলেশন। just before ovulation আর সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট হয় জাস্ট আফটার ফার্টিলাইজেশন। সো প্রথমটা কি ছিল? ফার্স্ট মিওটিক ডিভিশন স্টার্ট হয় ইন্ট্রাইউটেরান লাইফে, ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট হয় জাস্ট বিফোর ওভুলেশন, সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট হয় হচ্ছে জাস্ট আফটার ফার্টিলাইজেশন। আর যদি কোনো ওভাম ফার্টিলাইজ না হয় সেই ক্ষেত্রে মিওসিস মেটাফেজ 2-তে এসে স্টপ হয়ে যায়। বিফোর ফার্টিলাইজেশন মিওসিস স্টপস এট মেটাফেজ 2। যখন একটা স্পার্ম গিয়ে ওই ওভামটাকে ফার্টিলাইজ করবে জাস্ট আফটার ফার্টিলাইজেশন তখন হচ্ছে মিওসিস 2টা কমপ্লিট হয়। এর আগে মেটাফেজ 2-তে স্টপ থাকে। যদি ফার্টিলাইজেশন না হয় মেনস্ট্রুয়েশনের সময় এভাবেই ডিসকার্ড হয়ে যায়। ক্লিয়ার?
এরপর আমরা পরের টপিকে চলে আসব, সেলুলার ডাইমেনশন। একটা সেল যদি আমরা কল্পনা করি, এটা যদি একটা সেল হয়, এই সেলটা নিচে কোনো একটা মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে, এইটা অ্যাটাচ থাকে, এটাকে বলি আমরা তার বেজাল ডাইমেনশন। ওকে, সে এই পাশে আরো দুইটা সেলের সাথে থাকে, এই অংশগুলো হচ্ছে তার ল্যাটারাল ডাইমেনশন। আর সেলের যে উপরের অংশ, কোনো একটা ক্যাভিটির দিকে, কোনো একটা হচ্ছে গ্ল্যান্ডের দিকে, বা কোনো একটা হচ্ছে টিউবের দিকে থাকে, সেটাকে আমরা বলি এপিক্যাল অংশ, অর্থাৎ এপিক্যাল ডাইমেনশন। এটা তার বেজাল, এই দুইটা ল্যাটারাল, এটা এপিক্যাল, এই হচ্ছে তার বিভিন্ন ডাইমেনশন। এর মধ্যে মনে রাখতে হবে আমাদের জন্য বেসমেন্ট মেমব্রেনটা বেশি ইম্পর্টেন্ট। বেসমেন্ট মেমব্রেন এমন একটা স্ট্রাকচার যেটা মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বেজাল ল্যামিনা, আর একটা হচ্ছে লেটিকুলার ল্যামিনা। এর মধ্যে বেজাল ল্যামিনাটা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায়। দেখেন পেজ নাম্বার 34 একটা বক্স আছে, ডোন্ট ফরগেট লেখা, এটাকে সিঙ্গেল স্টার দেন। বেসমেন্ট মেমব্রেন ইজ নট কন্টিনিউয়াস, মে প্রডিউস ডিজিজেস। জিবিএম কথাটা লেখা আছে, এটার ফুল মিনিং হচ্ছে অ্যান্টি গ্লোমেরুলার বেসমেন্ট ডিজিজ। যে জিবিএম ডিজিজটা, এটাকে বলা হয় অ্যান্টি গ্লোমেরুলার বেসমেন্ট ডিজিজ, অর্থাৎ গ্লোমেরুলার বেসমেন্টের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় বডিতে, যার ফলে এই ডিজিজগুলো তৈরি হয়। আগেই বলেছি বেসমেন্ট মেমব্রেনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বেজাল ল্যামিনা, একটা হচ্ছে রেটিকুলার ল্যামিনা। বেজাল ল্যামিনা আবার দুই ভাগে ভাগ করা যায়, ল্যামিনা লুসিডা এবং ল্যামিনা ডেন্সা। সহজ কথা, যে অংশটা ইলেকট্রন ডেন্স বেশি সেটাকে বলা হয় ল্যামিনা ডেন্সা, যে অংশটা কিছুটা লাইটার সেটাকে বলা হয় ল্যামিনা লুসিডা। এর মধ্যে কম্পোনেন্ট গুলো আমাদের জন্য লাগবে, যেরকম হচ্ছে ল্যামিনিন থাকে, প্রোটিন একটা গ্লাইকোপ্রোটিন, এছাড়া টাইপ 4 কোলাজেন ফাইবার থাকে। এটার পাশে এসবিএ লিখে রাখেন। বেসমেন্ট মেমব্রেনে টাইপ 4 কোলাজেন ফাইবার থাকে, এটা বিভিন্ন পরীক্ষা মিলিয়ে অন্তত 5 থেকে 6 বার আসছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা এসবিএ, এটা একদম মাথায় গেঁথে নেন যে বেসমেন্ট মেমব্রেনে কোলাজেন ফাইবার হচ্ছে টাইপ 4। ওকে, এছাড়া অন্যান্য টাইপ 1 এবং টাইপ 3 কোলাজেন থাকতে পারে, বাট টাইপ 4 হচ্ছে তার মেইন কোলাজেন ফাইবার বেসমেন্ট মেমব্রেনের ক্ষেত্রে। দাগ দিছি আমরা। ওকে, রেটিকুলার ল্যামিনা তেমনটা ইম্পর্টেন্ট না, রেটিকুলার ল্যামিনা লাগবে না আমাদের, বেজাল ল্যামিনা থেকে শুধু এতটুকুই দরকার ছিল। এরপর চলে আসবো আমরা ইন্টারসেলুলার অ্যাডহেশন বা ল্যাটারাল ডাইমেনশনে আমাদের কি কি হইতে পারে। ল্যাটারাল ডাইমেনশনে আমাদের 3 রকম হইতে পারে। একটা হচ্ছে অ্যাডহেয়ারিং জাংশন, অর্থাৎ পাশের সাথে লেগে আছে, যেরকম জোনুলা অ্যাডহেরেন্স, ডেজমোজোম এবং হেমিডেজমোজোম। এটা যদি একটা সেল হয়, তার পাশে যদি এটা আরেকটা সেল হয়, এখানে ডিস্কের মতো কিছু জয়েন্টের অংশ থাকে, এই দুইটা মিলে একটা স্ফিয়ার তৈরি করে, এটাকে বলা হয় ডেজমোজোম। আর বেসমেন্ট মেমব্রেনের সাথে যেহেতু ওর কোনো ডিস্ক নাই, তার শুধু একটা হাফ ডিস্ক আছে, এটাকে বলা হয় হেমিডেজমোজোম। এতটুকুই। এছাড়া আরো কিছু আছে, যেরকম জোনুলা অ্যাডহেরেন্স আছে, কিছু আছে ইমপারমিয়েবল জাংশন, যেরকম জোনুলা অক্লুডেন্স বা টাইট জাংশন, আর কিছু আছে হচ্ছে আমাদের কমিউনিকেটিং বা গ্যাপ জাংশন। শুধু নামগুলো লাগবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের কোনটা কোথায় থাকে, ডিস্ট্রিবিউশন গুলো লাগবে। পেজ নাম্বার 37-এ চলে আসেন, দেখেন টাইট জাংশন কোথায় কোথায় আছে। এক্সাম্পল অফ টাইট জাংশন: distal convoluted tubule, collecting duct, proximal convoluted tubule, blood brain barrier, epithelium of human lung, part of the bile duct এবং skeletal muscle। নামগুলো মুখস্থ করতে হবে কোথায় কোথায় টাইট জাংশন থাকে। তেমনি জোনুলা অ্যাডহেরেন্স, জোনুলা অক্লুডেন্স সবগুলোর ডিস্ট্রিবিউশন গুলো লাগবে আমাদের। ওকে,
জোনাল অ্যাডহেরেন্স আমরা পাই হচ্ছে এপিসেস অফ দ্য এপিথেলিয়াল সেল, অর্থাৎ এপিথেলিয়াল সেলের অ্যাপেক্সে পাই এবং বিটুইন স্মুথ মাসল সেলে পাই। ডেসমোজোম বা আরেকটা নাম হচ্ছে ম্যাকিউলা অ্যাডহেরেন্স পাই আমরা সিম্পল এপিথেলিয়াম এবং স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, স্পেশালি এপিডার্মিস। হেমিডোজোম তো বললাম সেল আর বেসমেন্ট মেমব্রেনের মধ্যে পাই আমরা। জোনাল অ্যাক্লোরেন্স পাই হচ্ছে আমরা অ্যাপেক্স অফ দ্য এপিথেলিয়াল সেল এবং বিটুইন এন্ডোথেলিয়াল সেল, অর্থাৎ যেখানে কোনো ব্যারিয়ার দরকার হয় অথবা কোনো একটা টিউব তৈরি করা দরকার হয়। গ্যাপ জাংশন মূলত পাই আমরা এপিথেলিয়াল টিস্যু, কার্ডিয়াক মাসল, স্মুথ মাসল, নিউরন, লিভার, কিডনি, ইউরিনারি ব্লাডার এবং থাইরয়েড, অ্যাড্রেনাল এবং প্যানক্রিয়াসে। এই ডিস্ট্রিবিউশনগুলো আমাদের প্রত্যেকটার জন্য লাগবে। চলে আসি পেজ নাম্বার 40-তে। স্পেশালাইজেশন অফ এপিক্যাল সেল সারফেস। আমরা আগে পড়লাম বেসমেন্ট মেমব্রেন, তার বেজাল ডাইমেনশন, এরপর পড়লাম ল্যাটারাল ডাইমেনশনে তার কি কি অ্যাটাচমেন্ট হইতে পারে, গ্যাপ জাংশন হইতে পারে, টাইট জাংশন হইতে পারে, এছাড়া হচ্ছে বিভিন্ন কানেকশন হইতে পারে। এবার পড়বো আমরা সেলের এপেক্সে কি কি ধরনের চেঞ্জ হইতে পারে বা কি কি ধরনের মডিফিকেশন হইতে পারে। পেজ নাম্বার 40-তে উপরেই দেখেন লেখা আছে এপিক্যাল ডাইমেনশনে 4 ধরনের জিনিস পাওয়া যায়, মাইক্রোভিলাই, স্টেরিওসিলিয়া, সিলিয়া এবং ফ্লাজেলা। এখানে প্রিন্টিং মিস্টেকে দুইটারই নন মোটাইল লেখা আছে। নন মোটাইল শুধুমাত্র হচ্ছে মাইক্রোভিলাই এবং স্টেরিওসিলিয়া। বাকি সিলিয়া এবং ফ্লাজেলা হচ্ছে মোটাইল, একটু কারেকশন করে নেন। সিলিয়া এবং ফ্লাজেলা মোটাইল আর মাইক্রোভিলাই এবং স্টেরিওসিলিয়া হচ্ছে নন মোটাইল। এখান থেকে আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে কোথায় কোথায় পাওয়া যায় এবং তার স্ট্রাকচারাল এলিমেন্ট কি। শুরু করি মাইক্রোভিলাই দিয়ে। মাইক্রোভিলাই ইমোটাইল, স্মলেস্ট এবং এর স্ট্রাকচারাল এলিমেন্ট হচ্ছে মাইক্রোফিলামেন্ট। এই কথাটাকে দাগ দেন, স্ট্রাকচারাল এলিমেন্ট হচ্ছে মাইক্রোফিলামেন্ট। এরা ইমোটাইল, স্মলেস্ট এবং স্ট্রাকচারাল এলিমেন্ট মাইক্রোফিলামেন্ট। কোথায় পাওয়া যায় ডিস্ট্রিবিউশনগুলোকে দাগ দেন। সিম্পল কলামনার এপিথেলিয়াম লাইনিং দ্য স্মল ইন্টেস্টাইন, সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম লাইনিং দ্য প্রক্সিমাল টিবিউলস অফ দ্য কিডনি। এই হচ্ছে মাইক্রোভিলাই। স্টেরিওসিলিয়া এরা হচ্ছে আরেকটু লম্বা মাইক্রোভিলাই, সিম্পল কথা যেটা, এরাও ইমোটাইল, এদেরও আমাদের হচ্ছে স্ট্রাকচারাল এলিমেন্ট হচ্ছে মাইক্রোফিলামেন্ট। আর ডিস্ট্রিবিউশন কোথায় হয়, এপিডিডাইমিস এন্ড ডাক্টাস ডিফারেন্সাস, সেন্সরি হেয়ার সেল অফ দ্য ইনার ইয়ার, এই জায়গাগুলোতে হচ্ছে আমরা স্টেরিওসিলিয়া পাই। আর এদেরও স্ট্রাকচারাল এলিমেন্ট হচ্ছে মাইক্রোফিলামেন্ট। এরা ইমোটাইল, স্ট্রাকচারাল এলিমেন্ট মাইক্রোফিলামেন্ট এবং কোথায় কোথায় পাওয়া যায় শুধু এগুলো দেখবেন। চলে আসবো আমরা সিলিয়াতে। সিলিয়া আমরা বলছি সিলিয়া হচ্ছে মোটাইল এবং এর স্ট্রাকচারাল এলিমেন্ট হচ্ছে মাইক্রোটিবিউল। আগের দুইটা ছিল মাইক্রোফিলামেন্ট, পরের দুইটার স্ট্রাকচারাল এলিমেন্ট হচ্ছে মাইক্রোটিবিউল। সিলিয়া এবং ফ্লাজেলা দুইটাই মোটাইল, দুইটারই স্ট্রাকচারাল এলিমেন্ট মাইক্রোটিবিউল। এবং কোথায় কোথায় পাওয়া যায়, সিলিয়া মূলত হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে পাওয়া যায়, আমাদের হচ্ছে ওভিডাক্টের এখানে পাওয়া যায়। এই দুটো হচ্ছে মেইন জায়গা। রেসপিরেটরি এপিথেলিয়াম যেখানে যেখানে আছে সবখানে সিলিয়া আছে, এছাড়া ইউটেরাসের লাইনিং এ সিলিয়া আছে। সো লোকেশনগুলো আমাদের লাগবে, কোথায় কোথায় পাওয়া যায় নামগুলো জানবেন, হোয়ার ফাউন্ড। ফ্লাজেলা এটা এক ধরনের বড় সিলিয়া, এটাও মোটাইল এবং এর স্ট্রাকচারাল এলিমেন্ট হচ্ছে মাইক্রোটিবিউল। স্ট্রাকচারাল এলিমেন্ট কথাটার মানে হচ্ছে এটা মূলত কি দিয়ে তৈরি বা এর মুভমেন্টে বা এর স্ট্রাকচারটা কে তৈরি করতেছে। সিলিয়া এবং ফ্লাজেলার মেইন স্ট্রাকচার তৈরি করে মাইক্রোটিবিউল, স্টেরিওসিলিয়া এবং মাইক্রোভিলাইয়ের মূল স্ট্রাকচার তৈরি করে মাইক্রোফিলামেন্ট। ওকে, ফ্লাজেলা হিউম্যান বডিতে শুধু একটা জায়গাতেই পাওয়া যায়, সেটা হচ্ছে স্পার্মে। স্পার্মে একটা সিঙ্গেল ফ্লাজেলা থাকে, এছাড়া হিউম্যান বডিতে আর কোথাও ফ্লাজেলা পাওয়া যায় না।
এবার চলে আসবো আমরা বিভিন্ন টিস্যুতে। টিস্যুর মধ্যে প্রথমে আমরা পড়ব যেটা আমাদের বেসিক 4 ধরনের টিস্যু আছে আমরা জানি, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু এবং নার্ভাস টিস্যু। এর মধ্যে এপিথেলিয়াল টিস্যু যেটা হচ্ছে আমাদের কোনো একটা কিছু লাইনিং তৈরি করে, এপিথেলিয়াল টিস্যু থেকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের কিছু কিছু অর্গানের লাইনিংটা কি ধরনের সেটা মূলত লাগবে। সো এপিথেলিয়াল টিস্যু আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কভারিং এপিথেলিয়াম আর একটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম বা গ্ল্যান্ডে যেটা থাকে। ঠিক আছে, পেজ নাম্বার 43-তে চলে আসেন আপনারা। কভারিং এপিথেলিয়ামকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ইউনিলেয়ার্ড এবং মাল্টিলেয়ার্ড। ইউনিলেয়ারকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি, সিম্পল, সিউডোস্ট্র্যাটিফাইড। সিম্পলকে আবার তার সাইজ অনুযায়ী স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার এগুলো ভাগ করা যায়, সিউডোস্ট্র্যাটিফাইড ভাগ করা যায়, আবার সিলিয়েটেড, নন সিলিয়েটেড ভাগ করা যায়। সিম্পলের পরে হচ্ছে আবার আমাদের ভাগ করা যায়। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা স্ট্র্যাটিফাইড আকারে ভাগ করতে পারি। কোনটা কি এটা আমরা আলাদা করে উদাহরণ পড়ব, তবে ওভারঅল একটা হচ্ছে ক্লাসিফিকেশন পেজ নাম্বার 43 এর একটা বক্সে দেওয়া আছে, দেখেন এই বক্সটাকে সিঙ্গেল স্টার দেন আপনারা। ঠিক আছে, এবার চলে আসি আমরা কোনটা কি। আমাদের মূলত লাগবে হচ্ছে কোনটা কোথায় অবস্থিত। সো যতগুলো আছে সিম্পল, স্কোয়ামাস থেকে শুরু করে এভরিথিং সবগুলো ডিস্ট্রিবিউশনগুলোকে দাগ দেন, এগুলো পড়তে হবে। তার মধ্যে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে হচ্ছে সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, পেজ নাম্বার 45। সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম কোথায় কোথায় পাই, ট্রিপল স্টার দেন। এবং স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস নন ক্যারাটিনাইজড এপিথেলিয়াম 45 এর নিচে দেখেন আছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস নন ক্যারাটিনাইজড এপিথেলিয়াম। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটির ম্যাক্সিমাম স্ট্রাকচার এই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস নন ক্যারাটিনাইজড এপিথেলিয়াম দিয়ে তৈরি। আগেই বলেছি আমাদের যে সমস্ত জিনিসপত্র ওরাল ক্যাভিটির সাথে রিলেটেড এগুলো সবগুলো বেশি ইম্পর্টেন্ট। যেরকম দেখেন মাউথ, ইসোফেগাস, ল্যারিংস, লোয়ার পার্ট অফ অ্যানাল ক্যানেল, ভ্যাজাইনা, এগুলো সবগুলোতে হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস নন ক্যারাটিনাইজ থাকে। আর স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস ক্যারাটিনাইজ কই কই থাকে, লিপ, তারপর হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে মাস্টিকেটরি মিউকোসা, যেরকম হচ্ছে আমাদের অ্যাটাস জিঞ্জিভা, হার্ট প্যালেট, এগুলো থাকে হচ্ছে ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এছাড়া এপিডার্মিস অফ স্কিনে থাকে। দাগ দিছি আমরা সবগুলা। এরপর চলে আসেন পেজ নাম্বার 46, আরেকটা ইম্পর্টেন্ট টপিক, ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়াম কোথায় কোথায় থাকে, ইনফিনিটি স্টার দাগ দেন। 4টা নাম আছে, ইউরিনারি ব্লাডার, ইউরেটার, রেনাল পেলভিস এবং আপার পার্ট অফ দ্য ইউরেথ্রা। এই 4টা নাম একদম ঝাড়া মুখস্থ রাখবেন, কোথায় কোথায় ট্রানজিশনাল এপিথেলিয়াম পাওয়া যায়। ট্রানজিশনাল এপিথেলিয়াম এক ধরনের স্পেশালাইজড এপিথেলিয়াম, যেটা হচ্ছে তার মেইন কাজ হচ্ছে যে কোনো ধরনের রিঅ্যাবজর্পশনটাকে প্রিভেন্ট করা, এবং থাকে কোথায়, ইউরিনারি ব্লাডার বা এমন জায়গায় যেখানে ইউরিন ফর্মেশন এবং পাসিং হচ্ছে। ইউরিন আমাদের বডির একটা টক্সিক সাবস্টেন্স, এটা রিঅ্যাবজর্ব হওয়া যাবে না। এজন্যই যখন কিডনি থেকে ফিল্টার হয়ে বের হচ্ছে, রেনাল পেলভিস হয়ে, ইউরেটার হয়ে, ইউরিনারি ব্লাডার হয়ে, ইউরেথ্রা হয়ে বের হয়ে যাচ্ছে, এই প্রতিটা জায়গায় ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকে, যার ফলে কোনো ধরনের রিঅ্যাবজর্পশন না হয়। ট্রানজিশনাল এপিথেলিয়ামের উপরে একটা ডোম শেপ সেলের লেয়ার থাকে, এর মাঝে কিছু হচ্ছে সেলের লেয়ার, নিচে আবার কলামনার সেলের লেয়ার, এরকম ডিফারেন্ট টাইপের লেয়ার থাকে। লাইনিং এপিথেলিয়ামের একটা সামারি আছে আপনাদের পেজ নাম্বার 47-এ, পুরাটা লাগবে না, শুধুমাত্র 47 পেজের কিছু জিনিসপত্র লাগবে, পরের পেজের গুলো লাগবে না। আমাদের জন্য মূলত ওরাল ক্যাভিটি এবং তার সারাউন্ডিং জিনিসপত্র, রেসপিরেটরি এপিথেলিয়াম, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে যেগুলো বলতেছি একটু দাগ দেন। লিপস এন্ড গামস দাগ দেন, টাং দাগ দেন, হার্ট প্যালেট, সফট প্যালেট, ফ্যারিংস, এই পর্যন্ত দাগ দেন। ইসোফেগাস বা বাকিগুলো লাগবে না। রেসপিরেটরি ক্ষেত্রে নেজাল এন্ড প্যারানেজাল সাইনাসেস দাগ দিবেন, এপিগ্লটিস দাগ দিবেন, এবং হচ্ছে ট্রাকিয়া টু দ্য লোবার ব্রঙ্কিউল এটা দাগ দেন, অডিটরি টিউব, টিম্প্যানিক মেমব্রেন
এগুলো দাগ দেন। খেয়াল করে দেখেন নোজ, প্যারানেজাল, ইয়ার সাইনাস বা হচ্ছে রেসপিরেটরি যা আছে বেশিরভাগই হচ্ছে আমাদের সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। সফট প্যালেটে খেয়াল করে দেখেন অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র দুটো সারফেসে ভাগ করা আছে। সফট প্যালেটের অ্যান্টেরিয়র সারফেস হচ্ছে ওরাল ক্যাভিটির সাথে কন্টিনিউয়াস, পোস্টেরিয়র সারফেস হচ্ছে নেজাল ক্যাভিটির সাথে কন্টিনিউয়াস। এই জন্যে যেটা অ্যান্টেরিয়র সারফেস সেখানে হচ্ছে নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, কেননা সেটা ওরাল ক্যাভিটি থেকে কন্টিনিউ হয়েছে। আর পোস্টেরিয়র পার্ট যেটা নেজাল ক্যাভিটি থেকে কন্টিনিউ হয়ে আসছে সেখানে হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার। বুঝা গেছে? তাহলে মনে রাখতে ইজি হবে। অ্যান্টেরিয়র পার্টটা ওরাল ক্যাভিটির সাথে কন্টিনিউয়াস, এজন্য ওরাল ক্যাভিটির লাইনিংটাই সে পাইছে, নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। পোস্টেরিয়র পার্টটা নেজাল ক্যাভিটির সাথে কন্টিনিউয়াস, এজন্য সে নেজাল ক্যাভিটির এপিথেলিয়ামটা নিয়ে নিছে, সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার। একই জিনিস খেয়াল করে দেখেন আমরা হচ্ছে এপিগ্লটিসের ক্ষেত্রে। এপিগ্লটিসের আপার সারফেস এবং লোয়ার সারফেস দুই ভাগে ভাগ করা হয়েছে। এপিগ্লটিস একটা ঢাকনা মতো বন্ধ হয় যখন আমরা সোয়ালো করি কোনো কিছু, এপিগ্লটিসটা ল্যারিংসের উপরে গিয়ে আটকা থাকে যাতে আমাদের খাবার ল্যারিংস হয়ে ট্রাকিয়া হয়ে লাংসে চলে না যায়, ফ্যারিংস দিয়ে ইসোফেগাস দিয়ে স্টোমাকে যাবে। এটা এপিগ্লটিসের কাজ। এপিগ্লটিস যখন বন্ধ থাকে তার উপরের সারফেসটা তখন ফ্যারিংসের অংশ হিসেবে কাজ করে আর নিচের সারফেসটা ল্যারিংসের অংশ হিসেবে কাজ করে। এজন্যে আপার পার্টে খেয়াল করে দেখেন ফ্যারিংসের যে হচ্ছে আমাদের লাইনিং, সেম লাইনিং এখানেও, নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। আপার সারফেস ঢাকনা বসে আছে উপরে, তার নিচে ল্যারিংস, উপর দিয়ে ফ্যারিংস কন্টিনিউয়াস, উপরে হচ্ছে নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। আর লোয়ার সারফেস যেটা ল্যারিংসে বা হচ্ছে রেসপিরেটরির সাথে কন্টিনিউয়াস, সেখানে দেখেন সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার। এভাবে মনে রাখলে মনে রাখাটা ইজি হবে, মুখস্থ করে কুল পাবেন না। এই সামারি টেবিলটাকে 47 এর আমরা ট্রিপল স্টার দিব। যে কয়টা দাগ দিতে বলছি শুধু এগুলো দাগ দিলেই চলবে, বাকিগুলো লাগবে না ইনশাল্লাহ। এরপরে চলে আসবো আমরা পেজ নাম্বার 50-তে, গ্ল্যান্ডস। এতক্ষণ আমরা কভারিং এপিথেলিয়াম পড়ছি। এপিথেলিয়াল টিস্যুর আরেকটা অংশ হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম বা গ্ল্যান্ডস। গ্ল্যান্ডকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি, এত ক্লাসিফিকেশন লাগবে না, কিছু কিছু আমাদের জন্য ইম্পর্টেন্ট। যেরকম অ্যাকর্ডিং টু দ্য ওয়ে অফ সিক্রেটরি প্রোডাক্টস লিভ দ্য সেল, পেজ নাম্বার 51-এ দেখেন ই নাম্বার ক্লাসিফিকেশন, যেটা অ্যাকর্ডিং টু দ্য ওয়ে অফ সিক্রেটরি প্রোডাক্টস লিভ দ্য সেল, অর্থাৎ গ্ল্যান্ডের সেল থেকে কিভাবে সিক্রেশনটা বাইরে আসে, এটা আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেরোক্রাইন, যেটা হচ্ছে টিপিক্যালি হচ্ছে আমাদের সেল থেকে চলে আসে, সেলের কোনো ক্ষতি হয় না, এটা আমাদের মেরোক্রাইন। এর আরেক নাম হচ্ছে ইক্রাইন। আরেক সেকেন্ড অপশন হচ্ছে হলোক্রাইন, অর্থাৎ সে হচ্ছে যখন বাইরে আসে সে ওই পুরো সেলটা সহ দুমড়ায় মুচড়ায় নিয়ে আসে, ওই সেলটা নিজে ডিসইন্টিগ্রেট হয়ে সিক্রেশন আকারে বের হয়ে যায়, এটাকে আমরা বলি হলোক্রাইন। কিছু আছে অ্যাপোক্রাইন, এ যখন সিক্রেশন হয় সেলের এপেক্স থেকে কিছু অংশ সাথে ডিসইন্টিগ্রেট করে নিয়ে আসে, এটাকে বলা হয় অ্যাপোক্রাইন। মেরোক্রাইন বা ইক্রাইন গ্ল্যান্ডের আদর্শ উদাহরণ হচ্ছে যতগুলা এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে বা আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড আছে, এরা সবগুলাই হচ্ছে আমাদের মেরোক্রাইন গ্ল্যান্ড, অর্থাৎ কন্টিনিউয়াস প্রোডাকশন করতেছে, ওদের প্রোডাকশনের সেলগুলোর কোনো ড্যামেজ হচ্ছে না। হলোক্রাইন যারা আছে এরার মেইন উদাহরণ হচ্ছে আমাদের সিবাসিয়াস গ্ল্যান্ড। সিবাসিয়াস গ্ল্যান্ড বা হচ্ছে আমাদের টার্সাল গ্ল্যান্ড, এরা হচ্ছে পুরো সেলটাই ডিগ্রেড হয়ে সিক্রেশন আকারে বের হয়। আর অ্যাপোক্রাইন গ্ল্যান্ডের উদাহরণ হচ্ছে ল্যাকটেটিং ম্যামারি গ্ল্যান্ড বা হচ্ছে অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড। এগুলো উদাহরণগুলো জানতে হবে, নামগুলোকে দাগ দেই। এছাড়া আরেকটা ক্লাসিফিকেশন লাগবে অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট, এটা কি এক্টোডার্মাল, মেজোডার্মাল নাকি এন্ডোডার্মাল। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডগুলা। মনে রাখবেন আমাদের প্যারোটিড গ্ল্যান্ড এ হচ্ছে এন্ডোডার্মাল অরিজিন, বাকি সাবলিঙ্গুয়াল সাবম্যান্ডিবুলার যা আছে এরা হচ্ছে সবাই এক্টোডার্মাল অরিজিন। ওকে, এন্ডোডার্মাল সাধারণত আমাদের যতগুলা গ্ল্যান্ড আছে বা বড় অর্গান আছে যেরকম থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, লিভার, তারপর হচ্ছে প্যানক্রিয়াস,
তারপর হচ্ছে আমাদের বিভিন্ন এলিমেন্টারি ট্র্যাক্ট, রেসপিরেটরি লাইনিং, এরা সবই হচ্ছে এন্ডোডার্মাল অরিজিন। একটোডার্মাল হচ্ছে সারফেসের গুলা, আমাদের এনামেল, স্কিন, ম্যামারি গ্ল্যান্ড, ল্যাক্টোমাল গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, এগুলা হচ্ছে আমাদের যতগুলা সবই হচ্ছে একটোডার্মাল অরিজিন। তার মধ্যে স্যালাইভারি গ্ল্যান্ড আলাদা করে চিন্তা করলে সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল হচ্ছে আমাদের একটোডার্মাল অরিজিন, আর প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে আমাদের এন্ডোডার্মাল অরিজিন। এগুলো অবশ্যই মনে রাখবেন, নামগুলোকে দাগ দেন। একটোডার্মাল গ্ল্যান্ডের নাম মনে রাখার নেমোনিক দেখেন পেজের নিচে দেওয়া আছে। পালস কি কি? পি ফর পিটুইটারি, এ ফর অ্যাপোক্রাইন অ্যান্ড মেমারি গ্ল্যান্ড, এল ফর ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এস ফর স্কিন, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এই নেমোনিকটাকে দাগ দেই। তার উপরে দেখেন একটা বক্স আছে, ইক্রাইন সোয়েট গ্ল্যান্ড, কোথায় কোথায় বেশি কোথায় কোথায় কম। এই পুরা বক্সটাকে ট্রিপল স্টার দেন। সোয়েট গ্ল্যান্ড এবং সেবাসিয়াস গ্ল্যান্ড কোথায় বেশি কোথায় কম, নামগুলোকে সবগুলো দাগ দেন, ট্রিপল স্টার দেন। এরপরে চলে আসবো আমরা আরেকটা স্পেশালাইজড সেল, যেটা হচ্ছে গবলেট সেল। এটা দেখতে অনেকটা ট্রিমারের মতো দেখতে। এই সেলগুলো সবচেয়ে বেশি থাকে হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে, এছাড়া স্মল ইন্টেস্টাইনেও থাকে এবং জিআইটি বা রেসপিরেটরি ট্র্যাক্ট এবং ইউরিনারি ট্র্যাক্টেও থাকে। এদের মেইন কাজ হচ্ছে মিউকাস প্রোডাকশন করা এবং এই মিউকাসের মেইন কাজ হচ্ছে লুব্রিকেশন করা। গবলেট সেল থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে নিউমেরাস কোন জায়গায় অবস্থিত, সেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে অবস্থিত। ওকে, এই লাইনটা রাখ দেই। গবলেট সেল সবচেয়ে বেশি থাকে হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে, আর রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে আপ টু টার্মিনাল ব্রঙ্কিউল, এর নিচে আর থাকে না। সো গবলেট সেলের হচ্ছে সাইট এবং এক্সাম্পল, যে বক্সটা আছে শুধু বক্সটা রাখ দিলেই হবে, আর কিছু লাগবে না এখান থেকে। আরেকটা স্পেশালাইজ সেল আমাদের মায়ো এপিথেলিয়াল সেল। এরা এক ধরনের কন্ট্রাক্টাইল সেল। এরা থাকে মূলত যে সমস্ত সেলে আমাদের কোনো একটা সিক্রেশন দরকার হয়, সেখানে ওরা একটা স্টিমুলাস তৈরি করে, কন্ট্রাকশন করে বা চাপ দেয়। এইগুলো কি কি? সোয়েট গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড, ম্যামারি গ্ল্যান্ড এবং ল্যাক্রিমাল গ্ল্যান্ড। শর্ট ফর্ম মনে রাখবো আমরা এমএলএসএস দিয়ে। এম ফর ম্যামারি গ্ল্যান্ড, এল ফর ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এস ফর সোয়েট গ্ল্যান্ড এবং স্যালাইভারি গ্ল্যান্ড, এমএলএসএস। নেমোনিকটা মনে রাখবো। এই মায়ো এপিথেলিয়াল সেলের সবগুলো হচ্ছে আমরা ট্রিপল স্টার দেই, অর্থাৎ কোথায় কোথায় মায়ো এপিথেলিয়াল সেল থাকে। মায়ো এপিথেলিয়াল সেলটা দেখতে অনেক সময় মনে হয় একটা পাথরের উপর একটা অক্টোপাস এরকম হাত পা ছড়ায় বসে আছে। একটা অক্টোপাস এরকম হাত পা ছড়ায় বসে আছে। অক্টোপাস সিটিং অন এ রক, এরকম তার হচ্ছে কিছু ইয়া থাকে। এই অংশগুলো দিয়ে হচ্ছে সে পুরো সেলটাকে আষ্টে পৃষ্ঠে ধরে রাখে। যখন হচ্ছে আমাদের কোনো একটা স্টিমুলেশন আসে, এই মায়োএপিথেলিয়াল সেলগুলো কন্ট্রাকশন হয় এবং একটা প্রেসার তৈরি করে সেলে, যার ফলে হচ্ছে সেল থেকে সিক্রেশন বাইরে আসে। এই ছিল আমাদের এপিথেলিয়াল টিস্যু। এবার আসবো আমরা কানেকটিভ টিস্যুতে। কানেকটিভ টিস্যু আমাদের বডির হচ্ছে মেইন বাল্ক তৈরি করে। সোজা কথা, এপিথেলিয়াল টিস্যু যখন যেখানে আমাদের হচ্ছে বডির কভারিং তৈরি করতেছে, গ্ল্যান্ডস তৈরি করতেছে, কানেকটিভ টিস্যু আমাদের বডির মেইন বাল্ক তৈরি করতেছে। সো কানেকটিভ টিস্যুকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথমে আমরা জেনে নিব হচ্ছে কানেকটিভ টিস্যুতে কি কি ধরনের সেল আছে। আমাদের কিছু আছে হচ্ছে সাপোর্টিং কানেকটিভ টিস্যু, যেরকম হচ্ছে কার্টিলেজ এবং বোন, এরা আমাদের বডির টোটাল স্ট্রাকচারটা তৈরি করে। কিছু আছে হচ্ছে আমাদের আলাদা ক্লাসিফিকেশন, যেরকম অ্যাডিপোস টিস্যু, রেটিকুলার কানেকটিভ টিস্যু, হেমোপয়েটিক টিস্যু, এগুলো স্পেশাল সেল। এছাড়া মেইনলি আমাদের পরীক্ষার জন্য যেটা বেশি লাগবে সেটা হচ্ছে সেলস অফ দ্য কানেকটিভ টিস্যু। ফিক্সড সেলকে আপনারা দিই ডাবল স্টার, আর ওয়ান্ডারিং সেল বা ট্রানজিয়েন্ট সেলকে দিব আমরা ট্রিপল স্টার। এই ওয়ান্ডারিং সেলগুলো পরীক্ষায় অনেকবার আসছে। ফিক্সড সেল যে সেলগুলো যেখানে তৈরি হয় তার আশপাশেই কাজ করে, ওরা অন্য কিছু করে না বা অন্য কোথাও যায় না। এরা তৈরি হয় কোন জায়গা থেকে? প্রিমিটিভ মেসেনকাইমাল সেল থেকে তৈরি হয়। আর ওয়ান্ডারিং সেলগুলো তৈরি হয় হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে, অর্থাৎ বোন ম্যারো থেকে তৈরি হয়। এটা সাইডে লিখে নেন। ট্রানজিয়েন্ট সেল বা ফি সেল বা ওয়ান্ডারিং সেলগুলো তৈরি হয় বোন ম্যারো থেকে, আর
ফিক্স সেলগুলো তৈরি হয় হচ্ছে প্রিমিটিভ মেসেনকাইমাল সেল থেকে। নামগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ফিক্স সেলের মধ্যে আছে আমাদের ফাইব্রোব্লাস্ট, কন্ড্রোব্লাস্ট, অস্টিওব্লাস্ট, অ্যাডিপোস সেল, পিগমেন্ট সেল, মাস্ট সেল এবং রেটিকুলার সেল। আর আমাদের ট্রানজিয়েন্ট বা ওয়ান্ডারিং সেলের মধ্যে আছে ম্যাক্রোফেজ, প্লাজমা সেল, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, লিম্ফোসাইট এবং মনোসাইট। ওয়ান্ডারিং কথাটার মানে হচ্ছে ঘুরে বেড়ানো। এই ওয়ান্ডারিং সেল বা ট্রানজিয়েন্ট সেলগুলোকে আমরা ট্রিপল স্টার দিয়ে রাখি। এরপরে চলে আসবো পেজ নাম্বার 58, সেলস অফ মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম। এটাকে আমরা দেই ইনফিনিটি স্টার। বিষয়টা হচ্ছে ব্লাডে যে মনোসাইট থাকে, এই মনোসাইট ডিফারেন্ট অর্গানে গিয়ে ডিফারেন্ট নাম ধারণ করে। কোন অর্গানে তাকে কি নামে ডাকা হয় সেটা, যেরকম যখন ব্লাডে থাকে তাকে ডাকে আমরা মনোসাইট, যখন কানেকটিভ টিস্যু, লিম্ফয়েড অর্গান, লাংস, বোন ম্যারো এগুলো চলে যায় তাকে বলি আমরা ম্যাক্রোফেজ। ব্রেনে থাকলে বলি মাইক্রোগ্লিয়াল সেল। কানেকটিভ টিস্যুতে আসলে আবার মাল্টিনিউক্লিয়ার জায়ান্ট সেলও বলা হয় অনেক সময়। লিভারে থাকলে বলা হয় কাফার সেল। লিম্ফ নোডে গেলে হয় ডেনড্রাইটিক সেল। বোনসে আসলে হয় অস্টিওক্লাস্ট। স্কিনে গেলে হয় ল্যাঙ্গারহ্যান সেলস। খেয়াল করে দেখেন, এটা কিন্তু ল্যাংহ্যান না, এটা ল্যাঙ্গারহ্যান। ঠিক আছে, ল্যাংহ্যান যেটা সেটা অন্য জিনিস, সেটা টিবি, সার্কোটিস এগুলোতে পাওয়া যায়। ল্যাঙ্গারহ্যান সেল হচ্ছে মনোসাইট যেটা আমরা স্কিনে পাই। নামগুলাকে একদম ঝাড়া মুখস্থ রাখবেন। ইনফিনিটি স্টার। তার নিচে যে টেবিল আছে এটা আমাদের লাগবে না। আমরা চলে আসি পেজ নাম্বার 59-এ। গ্রাউন্ড সাবস্টেন্স। এরা মূলত হচ্ছে আমাদের সেলের একটা সাপোর্ট সিস্টেম তৈরি করে। গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে হচ্ছে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ হায়ালুরনিক অ্যাসিড। একটা বক্স আছে দেখেন, আম্বিলিকাল কর্ড, সাইনোভিয়াল ফ্লুইড, ভিট্রিয়াস হিউমার, কার্টিলেজ। এই বক্সটা আমাদের লাগবে, অর্থাৎ হায়ালুরনিক অ্যাসিড কোথায় কোথায় পাওয়া যায় এটাকে আপনারা দিবেন ডাবল স্টার। আম্বিলিকাল কর্ড, সাইনোভিয়াল ফ্লুইড, ভিট্রিয়াস হিউমার এবং কার্টিলেজ। এরপরে চলে আসবো আমরা পেজ নাম্বার 61, ফাইবারস অফ কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু যেরকম সেল থাকে সেরকম ফাইবার থাকে। এর মধ্যে ফাইবারের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কোলাজেন ফাইবার, কিছু আছে ইলাস্টিক ফাইবার, কিছু আছে রেটিকুলার ফাইবার। কোলাজেন ফাইবারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউশন অফ কোলাজেন ফাইবার সবগুলো লাগবে না, কোনটা কোনটা লাগবে সেটা আমি বলে দিচ্ছি। টাইপ 1 দাগ দেন, টাইপ 2 দাগ দেন, টাইপ 3 এবং টাইপ 4, এই প্রথম চারটা আমাদের লাগবে। তার মধ্যে টাইপ 1-এ দেখেন স্কিন, টেন্ডন, লিগামেন্ট, বোন, ডেন্টিন, ফাসা, অ্যাপোনিউরোসিস। সাথে আরো দুইটা নাম লেখেন, একটা হচ্ছে ফাইব্রোকার্টিলেজ আর একটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম। ফাইব্রোকার্টিলেজ আর হচ্ছে পেরিকন্ড্রিয়াম লিখছি। টাইপ 3-তে দেখেন স্কিন অ্যাসোসিয়েটেড উইথ স্মুথ মাসল সেল অফ দ্য ব্লাড ভেসেল, জিআইটি এন্ড ইউটেরাস। সাথে আরেকটা নাম লেখেন, এটা হচ্ছে ডেন্টাল পাল্প। ডেন্টাল পাল্পে টাইপ 1 এবং টাইপ 3 দুইটাই থাকে, বাট মোস্ট অ্যাবান্ডেন্টলি টাইপ 1 থাকে। সো টাইপ 1-এও ডেন্টাল পাল্প লেখেন, টাইপ 3-তেও ডেন্টাল পাল্প লেখেন। আর টাইপ 4 তো আমরা জানি অল বেসমেন্ট মেমব্রেনে থাকে। পাশে একটু ফাঁকা জায়গা আছে, এখানে লিখে নেন নন কোলাজেনাস হার্ট টিস্যু। আমাদের বডির ম্যাক্সিমাম হার্ট টিস্যুতেই কোলাজেন ফাইবার থাকে, বাট দুইটা স্ট্রাকচার আছে, দুইটা হার্ট টিস্যু আছে যেখানে কোনো কোলাজেন ফাইবার থাকে না, এবং দুইটাই আমাদের দাঁতের সাথে সম্পর্কিত। একটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে এনামেল, আরেকটা হচ্ছে পেরিটিবিউলার ডেন্টিন। ওকে, একটা হচ্ছে এনামেল আর একটা হচ্ছে পেরিটিবিউলার ডেন্টিন। এই দুইটা হচ্ছে
হার্ড টিস্যু যেখানে কোনো ধরনের আমাদের কোলাজেন ফাইবার থাকে না। এটা সাইডে একটু ফাঁকা জায়গায় লিখে নেন। নন কোলাজেনাস স্ট্রাকচার বা নন কোলাজেনাস হার্ড টিস্যু কি কি আছে? এনামেল এবং পেরিটিবিউলার ডেন্টিন, যে ডেন্টিনটা টিবিউলের চারদিকে থাকে, ডেন্টিনাল টিবিউলের চারদিকে যে লাইনিং থাকে ওই টিবিউলার ডেন্টিনটা, এই পেরিটিবিউলার বা ইন্ট্রাটিবিউলার ডেন্টিন যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে এখানে কোনো ধরনের কোলাজেন ফাইবার থাকে না। এরপর চলে আসি আমরা পেজ নাম্বার 63-তে, অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ টিস্যু মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ব্রাউন ফ্যাট, একটা হচ্ছে ইয়েলো ফ্যাট বা মাল্টিলোকিউলার ফ্যাট, আর একটা হচ্ছে ইউনিলোকিউলার ফ্যাট। যেটা হচ্ছে মাল্টিলোকিউলার ফ্যাট সেটাকে আমরা বলি হচ্ছে ব্রাউন ফ্যাট, আর যেটা হচ্ছে ইউনিলোকুলার ফ্যাট সেটাকে আমরা বলি ইয়েলো ফ্যাট। মাল্টিলোকুলার ফ্যাটটা ব্রাউন এজন্য বলা হয় কেননা এতে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, যেটা একটা ব্রাউন কালার ধারণ করে। এই মাল্টিলোকুলার ফ্যাট সবচেয়ে বেশি থাকে হচ্ছে নিউবর্ন বেবিদের, স্পেশালি হচ্ছে ঘাড়, শোল্ডার, ব্যাক, এগুলোতে বেশি থাকে। এই জন্য দেখবেন নিউবর্ন বেবিদের একদম ঘাড় খুব একটা বোঝাই যায় না। এদের বডিতে এই মাল্টিলোকুলার ফ্যাটটা থাকার মেইন উদ্দেশ্য হচ্ছে হিট প্রোডাকশন করা। মাইটোকন্ড্রিয়া প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি করে, যার ফলে এই সেলগুলো আস্তে আস্তে ভেঙে হিট প্রোডাকশন হয়। একটা এজের পরে এটা আস্তে আস্তে কমে যায়। আর যেটা আমাদের হচ্ছে নর্মাল ইউনিলোকুলার ফ্যাট বা হচ্ছে আমাদের ইয়েলো ফ্যাট, এটা আমাদের বডির সব জায়গাতে ডিস্ট্রিবিউট থাকে। এর মেইন কাজ হচ্ছে আমাদের বডির যে কোনো একটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করা। সো যেহেতু মাল্টিলোকিউলার ফ্যাট, তার নিউক্লিয়াস থাকে যেটা, সেটা থাকে মাঝখানে, ছোট ছোট লোকিউল অফ ফ্যাটগুলো হচ্ছে চারদিকে থাকে। ইউনিলোকুলার ফ্যাটে যেহেতু একটা বড় লোকিউল থাকে ফ্যাটের, সেই নিউক্লিয়াসকে ধাক্কা দিয়ে হচ্ছে পেরিফেরির দিকে সরায় দেয়, এই জন্য নিউক্লিয়াসটা থাকে পেরিফেরির দিকে। এই কথাগুলোই আপনাদের এই পার্থক্যের মধ্যে লেখা আছে, আর কিছু না। পেজ নাম্বার 64-এ দেখেন মাস্ট টু নো একটা কথা আছে ব্রাউন অ্যাডিপোজ টিস্যু নিয়ে, এটা হচ্ছে সিঙ্গেল স্টার দিয়ে রাখেন। তার পাশে হচ্ছে ব্রেন স্টর্মিং পার্ট, এটা ট্রিপল স্টার অ্যাজ ইউজুয়াল, পুরো পেজটা ভালো করে পড়তে হবে। চলে আসবো পেজ নাম্বার 66, কার্টিলেজ। আমরা বলেছি কার্টিলেজ হচ্ছে আমাদের সাপোর্টিং কানেকটিভ টিস্যু, কার্টিলেজ এবং বোনস। কার্টিলেজ মনে রাখতে হবে, কার্টিলেজ আসে হচ্ছে মেসেনকাইমাল অরিজিন, কার্টিলেজ মেসেনকাইম থেকে আসে। কার্টিলেজের যে সেলগুলো এটাকে বলা হয় কন্ড্রোসাইট, নাম দুইটাকে দাগ দেন। কার্টিলেজে কোনো ধরনের ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই থাকে না, কোনো লিমফ্যাটিক ড্রেনেজ থাকে না। সো কার্টিলেজ অ্যাভাস্কুলার, এতে কোনো লিমফ্যাটিক ভেসেল নাই, কোনো নার্ভ নাই। কার্টিলেজ এক ধরনের ফার্ম জেল লাইক সাবস্টেন্স বা কনসিস্টেন্সি, ধরলে মনে হবে একটা ফার্ম একটা জেল বা জেলির মতো কিছু চাপ দিচ্ছি আমরা। কার্টিলেজের কনসিস্টেন্সি এরকম। বডির কিছু কিছু কার্টিলেজ আছে যেগুলো একটা নির্দিষ্ট সময় পরে ক্যালসিফাই হয়ে বোনসে ফরমেশন হয়। এই কার্টিলেজগুলোকে মূলত আমরা তিন ভাগে ভাগ করতে পারি: হায়ালিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ এবং ফাইব্রো কার্টিলেজ। কোনটা কোথায় থাকে তার উপর ভিত্তি করে এবং কি কাজ আমরা সেই অনুযায়ী ভাগ করি। যেরকম হচ্ছে এই ভাগগুলো পড়ার আগে কার্টিলেজের উপরে একটা আবরণ থাকে যেটাকে আমরা বলি পেরিকন্ড্রিয়াম। আমরা একটু আগে টাইপ 1 কোলাজেন ফাইবার পড়ার সময় এই পেরিকন্ড্রিয়াম নামটা লিখে আসছি। কার্টিলেজের যে আবরণটা সেটাকে বলা হয় পেরিকন্ড্রিয়াম। এই পেরিকন্ড্রিয়ামটাই মূলত হচ্ছে ব্লাড ভেসেলকে ক্যারি করে, যেখান থেকে কার্টিলেজগুলো হচ্ছে নিউট্রিশন পায়। কেননা কার্টিলেজ যেহেতু হচ্ছে তার নিজের কোনো ব্লাড সাপ্লাই বা নার্ভ সাপ্লাই নাই, এই পেরিকন্ড্রিয়ামই ব্লাড থাকে, নার্ভ থাকে, লিমফ্যাটিক থাকে, এর ফলে কার্টিলেজগুলো অ্যাডিকুয়েট পুষ্টি এখান থেকে পাচ্ছে। হায়ালিন কার্টিলেজ, হায়ালিন কার্টিলেজের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনটা। এটা মোস্ট কমন টাইপ, দেখতে হচ্ছে ব্লুইশ হোয়াইট, ট্রান্সলুসেন্ট এবং পেরিকন্ড্রিয়াম দিয়ে কভারিং থাকে, এক্সেপ্ট ফর দ্য সারফেস অফ আর্টিকুলার কার্টিলেজ। যেখানে কোনো কিছু আর্টিকুলেট হচ্ছে জয়েন্ট ক্যাভিটি, সেখানে কোনো পেরিকন্ড্রিয়াম থাকে না। আদারওয়াইজ বাকি সব জায়গায় হায়ালিন কার্টিলেজ পেরিকন্ড্রিয়াম দিয়ে ঢাকা থাকে।
কোথায় কোথায় পাই আমরা? সবচেয়ে কমনলি পাই হচ্ছে কোস্টাল কার্টিলেজ, রিবসে, আর্টিকুলার কার্টিলেজ অফ দ্য জয়েন্টস, থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, অ্যারাইটিনয়েড কার্টিলেজ, এছাড়া হচ্ছে ট্রাকিও ব্রঙ্কাল কার্টিলেজ এবং পার্টস অফ নেজাল সেপ্টাম এন্ড ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ। সহজ কথা, আমাদের বডির ম্যাক্সিমাম মিডলাইন স্ট্রাকচারের দিকে বা এই মিড বরাবর বা মিডের সাইডের অংশগুলোতে আমরা হচ্ছে হায়ালিন কার্টিলেজ পাই। ছবি আছে, আমরা দেখাবো। ইলাস্টিক কার্টিলেজ, এটা দেখতে ইয়েলো, যেখানে হায়ালিন ছিল ব্লুইশ হোয়াইট। ইলাস্টিক কার্টিলেজ দেখতে ইয়েলো, নাম যেহেতু ইলাস্টিক, মোর ফ্লেক্সিবল, ট্রান্সলুসেন্সি এটা অপেক, এটা পেরিকন্ডিয়াম দিয়ে কভারিং থাকে। হায়ালিন কার্টিলেজ